সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি নবম জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা এর আজকের অনুষ্ঠানে। আজ বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। বিষয়ের পক্ষে বলবে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, ঢাকা, এবং বিপক্ষে বলবে ময়মনসিংহ জেলা স্কুল, ময়মনসিংহ। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হই আজকের তার্কিকদের সাথে। পক্ষ দল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের বক্তারা হল রেশাদ মোহাম্মদ সালমান আলী, ভাস্কর চক্রবর্তী এবং তাদের দলনেতা দেবজ্যোতি ভক্ত। বিপক্ষের দল ময়মনসিংহ জেলা স্কুলের বক্তারা হল মোহাম্মদ মাসরুর সিয়াম, ইমরান আহমেদ এবং তাদের দলনেতা রাফসান রেজা রিয়াদ। আজকের প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন স্বপন কুমার বাল, FCMA, সহযোগী অধ্যাপক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; মিসেস তাহমিনা আক্তার, সহযোগী অধ্যাপক, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ও প্রভোস্ট, কুয়েত মৈত্রী হল, ঢাকা বিশ্ববিদ্যালয়; ডক্টর UAB রাজিয়া আক্তার বানু, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও প্রভোস্ট, শামসুন্নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়; কৃষিবিদ কবির আহমদ ভূঁইয়া, মহাসচিব, কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; মোহাম্মদ মোশাররফ হোসেন, মডারেটর, মহসিন হল, ডিবেটিং ক্লাব ও সহযোগী অধ্যাপক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিচারক মণ্ডলী, যেসব বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10 এবং যুক্তি প্রয়োগ ও খণ্ডন 5। মডারেটর হিসেবে বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করবেন ডিবেট ফর ডেমোক্রেসি ও ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমি এবারে অনুষ্ঠানের মডারেটরকে অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা বিতর্কের বিষয়ে তার্কিকদের পরিচয়, সম্মানিত বিচারক মণ্ডলীতে যারা উপস্থিত রয়েছেন তাদের পরিচয় জেনেছি। বিতর্ক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। বিতর্কের বিষয় নির্ধারিত আছে শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। প্রতিযোগিতা শুরুর পূর্বে নিয়মগুলো সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। প্রত্যেক বক্তা তার বক্তব্য পেশের জন্য মোট 5 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 4 মিনিটের সতর্ক সংকেত এবং 5 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনি দেওয়া হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনি দেওয়া হবে। প্রতিযোগিতায় আজকে যে দুটি দল অংশগ্রহণ করছে, একটি ঢাকার দল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল এবং অন্যটি ময়মনসিংহ থেকে আগত ময়মনসিংহ জেলা স্কুল। আমি সর্বপ্রথমেই প্রতিযোগিতার পক্ষ দলের প্রথম বক্তা রেশাদ মোহাম্মদ সালমান আলীকে আহ্বান করছি তার বক্তব্য পেশের জন্য। রেশাদ মোহাম্মদ সালমান আলী। সময়ের বিবর্তনে, বংশ পরিক্রমায় আমরা আজ নতুন শতাব্দীর, নতুন সহস্রাব্দের মানুষ। তাই অতীতের হাহাকার নয়, বরং বর্তমানকে সুন্দরতর ও রমণীয় করাই হচ্ছে আমাদের এই শতকের প্রত্যাশা। কিন্তু তার হলো কোথায়? যেখানে রয়েছে স্থানীয় সরকারের সমস্যা, তার কারণে ব্যাহত হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়ন। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী ও যারা শুনছেন। আজকে আমাদের বিতর্কের বিষয় শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত এর পক্ষে বলছি। দলের প্রথম বক্তা হিসাবে আমি বিষয়টি বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরব। দলের দ্বিতীয় বক্তা এর বিশ্লেষণ করবেন এবং দলনেতা আমাদের সমন্বয় সাধন করবেন। বিষয়টিকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়: অর্থনৈতিক উন্নয়ন ও স্থানীয় সরকার। স্থানীয় সরকার হচ্ছে সেই সংগঠন যেখানে কোনো দেশের ক্ষুদ্র ক্ষুদ্র এলাকার জনসাধারণের প্রতিনিধিরা নিজ নিজ এলাকার শাসন ব্যবস্থা পরিচালনা করে। অর্থাৎ স্থানীয় সরকার হচ্ছে সেই সরকার যে সরকার জনগণের প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয়ে থাকে। এই কারণেই শক্তিশালী স্থানীয় সরকার একেবারে তৃণমূল পর্যায়ে জনগণ হতে এবং কেন্দ্রীয় সরকারের মাঝে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করে। আর অর্থনৈতিক উন্নয়ন বলতে কোনো দেশের সম্পদ ও বিভিন্ন বিদেশি ঋণের যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিকে বোঝায়। অন্যভাবে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে কোনো দেশের মানুষের মধ্যে দেশের অর্থনৈতিক সম্পদের সুষম বন্টন ও মাথাপিছু আয় বৃদ্ধি করা। তবে কোনো দেশের মাথাপিছু আয় বাড়লে কি দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে? না, প্রতিপক্ষ। এই কারণে নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছেন, কোনো দেশে মাথাপিছু আয় বাড়লেই সে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না। এর জন্য প্রয়োজন মানবাধিকার ও সামাজিক নিরাপত্তার উন্নতি। আর এই লক্ষ্যে স্থানীয়ভাবে এলাকার এই ধরনের সমস্যা চিহ্নিত করে তার তাৎক্ষণিক সমাধান ও স্থানীয় যাবতীয় প্রয়োজন মিটিয়ে এলাকা তথা দেশের উন্নয়নে কাজ করতে হবে। প্রতিপক্ষ, এতেই কি প্রতীয়মান হয় না যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে স্থানীয় সরকার? গ্রাম প্রধান আমাদের বাংলাদেশ। গ্রামীণ জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ।
শতাব্দী প্রাচীন স্থানীয় সরকারি কাঠামোটি নানাবিধ সমস্যা ও জটিলতার কারণে বিকশিত হতে পারেনি, যার কারণে ব্যাহত হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন। অথচ দ্য মেশিনারি অফ লোকাল গভর্নমেন্ট গ্রন্থে প্রফেসর R.M. জ্যাকসন উল্লেখ করেছেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য হচ্ছে স্থানীয় সরকার। এমনি চেতনাকে মাথায় রেখেই USAID ও ARD এর উদ্যোগে এবং সরকারি সহায়তা ও মতামতের ভিত্তিতে 3000 ইউনিয়নকে ন্যাশনাল ইউনিয়ন পরিষদ ফোরামের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় 4000 ইউনিয়ন পরিষদ যাতে নিজেদের কাঠামো অনুযায়ী লক্ষ্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে সরকার অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় 20 নভেম্বর 2003-এ পূর্ব প্রকাশিত পরিপত্রে সংশোধনী আনেন এভাবে: স্থানীয় সরকারকে কার্যকরী করতে প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদিতে অংশগ্রহণের মাধ্যমে সকল ইউপি চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যদের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিতকরণের মাধ্যমে উৎসাহিত করতে হবে। প্রতিপক্ষ বন্ধুরা, কেন্দ্র সরকার সংশোধনী যখন এরকম, তখন অর্থনৈতিক উন্নয়নে অপরিহার্য নয় কি স্থানীয় সরকার? প্রশ্নটি রেখে গেলাম। দেখুন প্রতিপক্ষ, একটা সময় ছিল যখন কোনো রাজা বা রানী একাই কেন্দ্রীয় শাসনযন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করতেন। এমনকি এখনও অনেক দেশেই কিন্তু স্থানীয় সরকার বা জনগণ গুরুত্ব দেয় না বলেই দেশটি ভেঙে যাচ্ছে বা ভেঙে গেছে। এই কারণে দার্শনিক রামফোর্ড বলেছেন, কেন্দ্র সরকার কর্তৃক স্থানীয় সরকারের মতামতকে গুরুত্ব না দিয়ে নিজের মতামতের প্রতিফলন ঘটানোর কারণে ইউরোপ সহ অন্যান্য দেশের ভেঙে যাওয়া ও অর্থনৈতিক বিপর্যয়ের মূল কারণ। তাই অধুনা অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে বিকেন্দ্রীকরণ নীতি গৃহীত হয়েছে। দেখুন প্রতিবেশী দেশ ভারত ও উন্নত যুক্তরাষ্ট্রকে, এই দুটি দেশে প্রাদেশিক সরকার, স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকার দেখা যায়। কিন্তু এই তিন রকম সরকার থাকা সত্ত্বেও কিন্তু সেখানে স্থানীয় সরকার প্রচণ্ড শক্তিশালী। এই কারণে তার অর্থনীতিতে উন্নত হয়ে এখন এই অবস্থায় পৌঁছেছে। আপনার উন্নয়নশীল দেশ ফিলিপাইনের দিকেই লক্ষ্য করুন, সেখানে স্থানীয়ভাবে যে আয় করা হয় তার সমস্ত ব্যয় করা হয় স্থানীয়ভাবে। সেখানে রয়েছে স্থানীয় আলাদা আদালত ব্যবস্থা, আলাদা আইন ব্যবস্থা, রয়েছে স্থানীয়ভাবে ব্যবসায়িক ঋণের ব্যবস্থা। প্রতিপক্ষ বন্ধুরা, উন্নয়নশীল দেশ হিসাবে আমাদেরও কি এ পথে এগোনো উচিত নয়? স্থানীয় সরকার বিষয়ে কাজ করছেন যাকে বলে আন্তর্জাতিক স্থানীয় সরকার বিশেষজ্ঞ উইলিয়াম জেমস কার্ডার বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কেন্দ্র সরকারের কোনো বিকল্প নেই, স্থানীয় সরকারের কোনো বিকল্প নেই। আর তাই প্রতিপক্ষ বন্ধুরা, আমাদের নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য পৌরবাসী ও গ্রামবাসী স্বাস্থ্য ব্যবস্থা, ঘাট ব্যবস্থাপনা, খাদ্য উৎপাদন, জন্ম নিয়ন্ত্রণ, নারী শিক্ষা, পানি সেচ, পানি সরবরাহ, পানি নিষ্কাশন, শিক্ষা সংস্কৃতি ইত্যাদি কি কখনোই কেন্দ্র সরকারের পক্ষে সম্ভব নয়। এর জন্য দরকার স্থানীয় সরকার। ধন্যবাদ। পক্ষ দলের প্রথম বক্তাকে আহ্বান করছি ময়মনসিংহ জেলা স্কুল থেকে আগত বিপক্ষ দলের প্রথম বক্তা মোহাম্মদ মাসরুর সিয়ামকে তার বক্তব্য পেশের জন্য। মাসরুর সিয়াম। অর্থনৈতিক উন্নয়নের কারণ অনুসন্ধানে বিতর্কের মঞ্চ সাজানো আমাদের দেশের ইতিহাসে নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশ টেলিভিশনের এই বিতর্ক মঞ্চে দাঁড়িয়ে অনেক বিতার্কিকই অর্থনৈতিক উন্নয়নের বড় বড় উপায় নিয়ে কথা বলেছেন, কিন্তু আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ আজ এই মঞ্চে দাঁড়িয়ে অর্থনৈতিক উন্নয়নের যে পন্থা দাবি করেছেন তা সত্যিই হাস্যকর। শ্রদ্ধেয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী, আমাদের আজকের বিতর্কের বিষয় শক্তিশালী স্থানীয় সরকার, অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত। বিষয়ের বিপক্ষে আমার অবস্থান। আমার বিপক্ষের প্রথম বক্তা বিষয়টিকে ব্যাখ্যা করার চেষ্টা করলেও বক্তব্যের সুবিধার্থে আমি বিষয়টিকে আরেকবার ব্যাখ্যা করব। বিষয়টি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় এর মূলত তিনটি অংশ। প্রথমত স্থানীয় সরকার কি, দ্বিতীয়ত অর্থনৈতিক উন্নয়ন কি এবং তৃতীয়ত অর্থনৈতিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা কতটুকু। প্রথমে আসুন দেখা যাক স্থানীয় সরকার কি। স্থানীয় সরকার হলো কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত এমন একটি সংগঠন যা মূলত ভূখণ্ডগত এককে গঠিত এবং যা স্থানীয় পর্যায়ে সরকারের বিভিন্ন কার্যাবলী সম্পাদনে নিয়োজিত। বাংলাদেশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের অধীনে যে সংগঠনগুলো রয়েছে সেগুলো হলো গ্রামীণ স্থানীয় সরকার, যার অধীনে রয়েছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং গ্রাম সরকার। আবার নগর স্থানীয় সরকারের অধীনে রয়েছে সিটি কর্পোরেশন এবং পৌরসভা। বিজ্ঞ প্রতিপক্ষ, শক্তিশালী স্থানীয় সরকার বলতে আপনারা কি বোঝাচ্ছেন তাই আমাদের কাছে স্পষ্ট নয়। স্থানীয় সরকারের শক্তি কতটুকু হলে তাকে আপনারা শক্তিশালী বলবেন সে সম্পর্কে আপনাদের কাছে প্রশ্ন রইল প্রতিপক্ষ। এরপরে আসুন দেখা যাক অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা কি বুঝি। সাধারণত অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা বুঝি কোনো দেশের মৌলিক চাহিদা পূরণ করে প্রকৃত জাতীয় আয় বৃদ্ধি। এবারে আসুন বিষয়ের সর্বশেষ এবং মূল অংশ, উন্নয়নে স্থানীয় সরকারের কোনো ভূমিকা আছে কিনা সেদিকে দৃষ্টিপাত করি। বিষয়ের এই অংশটিকে আমি এবং আমার দলের পরবর্তী বক্তারা দুটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করব। প্রথমটি হলো স্বাধীনতা প্রাপ্তির পর এই অনেক বড় সময় আমরা কেন অর্থনৈতিকভাবে উন্নত হতে পারিনি। অন্যটি হলো অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলো কি। আসুন দেখা যাক অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায়সমূহ কি। অর্থনৈতিক উন্নয়নের যে বাধাগুলো সর্বদাই প্রাধান্য পায় সেগুলো হলো রাজনৈতিক অস্থিরতা, অনুন্নত কৃষি ব্যবস্থা, শিল্পের অনগ্রসরতা, জনসংখ্যা নিয়ন্ত্রণহীন বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকার নীতি বাস্তবায়নের ধীরগতি। আমেরিকার অন্টারিও শহরের কুইন্স বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক ডন এশার বলেছেন,
অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয় বেশ কিছু বিষয় রয়েছে। সেগুলো হলো রাজনৈতিক স্থিতিশীলতা, শিল্পের প্রসার, কৃষির উন্নয়ন, শিক্ষার প্রসার, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, স্বচ্ছ জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ নানাবিধ উপায়। শ্রদ্ধেয় মডারেটর, স্থানীয় সরকার প্রশাসনিক দিক থেকে উপকারী হলেও অর্থনৈতিক উন্নয়নের বড় কোনো ভূমিকা নেই। আমি এবং আমার দলের পরবর্তী দুজন বক্তা এটাই প্রমাণ করার চেষ্টা করব যে স্থানীয় সরকার যদি শক্তিশালী নাও হয়ে থাকে, তবে তাতে অর্থনৈতিকভাবে আমাদের বড় কোনো ক্ষতি হয়নি, কিংবা স্থানীয় সরকার শক্তিশালী হলেও অর্থনৈতিকভাবে তেমন কোনো লাভের আশা নেই। স্থানীয় সরকার শক্তিশালী হোক বা না হোক, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির ক্ষেত্রে এর কোনোই ভূমিকা নেই। আবার রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতির যে ক্ষতি হয়ে থাকে তা থেকে মুক্তির জন্য প্রয়োজন একটি সুষ্ঠু এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। বিজ্ঞ প্রতিপক্ষ, একটি স্থিতিশীল এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে স্থানীয় সরকারের কোনো মুখ্য ভূমিকা নেই। এবার আসুন প্রতিপক্ষ একটি উন্নত অর্থনৈতিক কাঠামো তৈরি করতে রাজনৈতিক স্থিতিশীলতার পর যে বিষয়টি প্রাধান্য পায় সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলি। একটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্ভর করে সে দেশের সরকার, বিচার বিভাগ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদিচ্ছা এবং দক্ষতার উপর। দেশের জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিতকরণ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রধান দায়িত্ব। বিজ্ঞ প্রতিপক্ষ, দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এবং দায়িত্ব পালন করতে গিয়ে যেন দুর্নীতিগ্রস্ত না হয়ে পড়ে তা নিশ্চিত করার দায়িত্ব কখনোই স্থানীয় সরকারের উপর বর্তায় না। কাজেই এক্ষেত্রেও দেখা যায় স্থানীয় সরকার শক্তিশালী হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে তা কখনোই বলা যায় না। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা শক্তিশালী স্থানীয় সরকারকে অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে বলে গেলেন, কিন্তু আমরা বলছি অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থানীয় সরকার নয়, বরং শক্তিশালী স্থানীয় সরকারের জন্য অর্থনৈতিক উন্নয়নই পূর্ব শর্ত। কারণ স্থানীয় সরকারকে শক্তিশালী ও স্বাবলম্বী করতে যে সমস্ত সুযোগ সুবিধা এবং অবকাঠামো দরকার সেগুলো আমরা তখনই নিশ্চিত করতে সক্ষম হব যখন আমরা অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারবো। এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার ক্ষমতাসীন সরকার এবং আপামর জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টা। ধন্যবাদ। আমরা বক্তব্য শুনছিলাম বিপক্ষ দলের প্রথম বক্তার। আহ্বান করছি প্রতিযোগিতার যে বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়ন পূর্ব শর্ত, এ বিষয়ের উপর পক্ষ দলের দ্বিতীয় বক্তা ভাস্কর চক্রবর্তীকে তার বক্তব্য পেশের জন্য। ভাস্কর চক্রবর্তী। মাননীয় মডারেটর, ধরুন সময়কালটি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের এক দোর্দণ্ড প্রতাপশালী রাজা শশাঙ্কের। আমি তার অধীনস্থ সামান্য এক প্রজা, যার কাজ নিজে মাঠে ফসল ফলিয়ে সেই ফসল দিয়ে রাজার গোলাঘর ভর্তি করা। আর সেই ফসল ভর্তি গোলাঘর দেখে রাজা বুঝতে পারেন তার সাম্রাজ্যের উন্নয়ন ঘটছে। কিন্তু যুগ পাল্টেছে সেই গণতন্ত্র চেতনাহীন মনোভাব। পরিবর্তন ঘটেছে একনায়কের সেই লোলুপ দৃষ্টির। আর এমতাবস্থায় শক্তিশালী স্থানীয় সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। আর এরই ধারাবাহিকতায় 1976 সালে মাঠ পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার এক মহৎ উদ্দেশ্য নিয়ে জারি করা হয় বাংলাদেশ স্থানীয় শাসন অর্ডিন্যান্স। কিন্তু তবুও আজ এ পর্যায়ে এসে আমাদের বিতর্ক করতে হচ্ছে স্থানীয় সরকারের প্রয়োজনীয়তা নিয়ে। আজও প্রতিপক্ষের বন্ধুদের মতো কিছু মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হচ্ছে শক্তিশালী স্থানীয় সরকারের গুরুত্ব। লক্ষ্য করুন প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। 1930 সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভয়ঙ্কর এক বিপর্যয়ের সম্মুখীন হয়, তখন তারা উপলব্ধি করতে পারে যে এই বিপর্যয়ের মূল কারণ হচ্ছে স্থানীয় সরকার কাঠামোর প্রতি তাদের অবহেলা। কাজে পরবর্তীতে তারা স্থানীয় সরকারকে সামনে রেখেই সকল সিদ্ধান্ত গ্রহণ করে এবং তার মাধ্যমেই সেই সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটায়, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আজ এই পর্যায়ে উঠে আসতে সক্ষম হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে জে.এস. থমাস বলেছেন, কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে তখনই যখন সে দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির সাথে সাথে দেশের প্রাকৃতিক পরিবেশ, মানবাধিকার, সামাজিক নিরাপত্তা রক্ষিত হবে এবং কর্মসংস্থান ও লিঙ্গ বৈষম্য দূরীকরণ সুনিশ্চিত হবে। আর এই ক্ষেত্রে শক্তিশালী স্থানীয় সরকারের কোনো বিকল্প নেই, কারণ শক্তিশালী স্থানীয় সরকারই পারে এসব ব্যাপারকে সুনিশ্চিত করতে, যার ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এরকম পরিস্থিতিতে আমরা কোনোভাবেই বুঝতে পারছি না যে আপনারা কিভাবে বলছেন শক্তিশালী স্থানীয় সরকার ব্যতীত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। স্থানীয় সরকার জনগণের প্রত্যক্ষ সংযোগে গঠিত হয়, তাই কোনো এলাকার জনগণ যখন কোনো সামাজিক সমস্যার সম্মুখীন হয় তখন তারা তাদের সমস্যা সমাধানের জন্য যায় স্থানীয় সরকারের কাছে। আর স্থানীয় সরকার যদি শক্তিশালী হয় তবেই তাদের সেই সমস্যার সমাধান সম্ভব। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটি বিদ্যালয়ের কথা। কোনো বিদ্যালয়ের ছাত্রবৃন্দ যখন কোনো সম্মুখীন হয় তখন তারা যেতে পারবে না শিক্ষামন্ত্রীর কাছে বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তার কাছে। তারা তাদের সমস্যাটি নিয়ে যাবে তাদের শ্রেণী শিক্ষকের কাছে, তিনি তা জানাবেন সহকারী প্রধান শিক্ষককে এবং তার মাধ্যমে বিষয়টি প্রধান শিক্ষকের অবগত হবে। আর এভাবেই স্থানীয় সরকারের মাধ্যমেই স্থানীয় সমস্যার সমাধান সম্ভব। প্রতিপক্ষ এবার জাপানের কথায় বিবেচনা করুন। পুরো জাপান 47টি প্রিফেকচারে বিভক্ত। প্রতিটি প্রিফেকচারে রয়েছে এক একটি শক্তিশালী স্থানীয় সরকার কাঠামো।
আর প্রতিটি প্রিফেক্টরের সরকার নিজের প্রিফেক্টরের শিক্ষা, দীক্ষা, চিকিৎসা, পানীয়, জ্বালানি সরবরাহ, পয় নিষ্কাশন সহ সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন। আর প্রতিটি প্রিফেক্টরের উপার্জিত অর্থ ওই প্রিফেক্টরের উন্নতিকল্পেই ব্যয় করা হয়। যে কারণে দেখা যায় জাপানের সর্বোত্তরের দ্বীপ হুক্কাইডো থেকে দক্ষিণে কিয়োটো পর্যন্ত একই হারে অর্থনৈতিক উন্নয়ন ঘটে চলেছে। এবার আসা যাক বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর। কাজেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হলে অবশ্যই কৃষির উন্নয়ন ঘটাতে হবে, কেননা কৃষির উন্নয়নই শিল্পোন্নয়নের পথ সুগম করে। কারণ শিল্পের অধিকাংশ কাঁচামালই আসে কৃষি হতে। আর বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে কৃষির উন্নয়ন ঘটাতে গেলে শক্তিশালী স্থানীয় সরকারের কোনো বিকল্প নেই, কেননা শক্তিশালী স্থানীয় সরকারই পারে দেশের ওই প্রান্তিক অর্থনৈতিক ব্যবস্থায় কার্যকরী ভূমিকা পালন করতে, যা কিনা কৃষকদের উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় হিসেবে বিবেচিত হয়। এই যে প্রান্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এর ফলে দেখা যাচ্ছে যে একজন কৃষক যে পণ্যের দাম পাচ্ছে 12 টাকা, সে পণ্যের দাম কেন্দ্রে এসে হচ্ছে 32 টাকা। এই যে দামের পার্থক্য, এটি কেন সৃষ্টি হচ্ছে? এটি সৃষ্টি হচ্ছে মূলত মজুতদারদের মুনাফালোভী দৃষ্টিভঙ্গির কারণে এবং বিভিন্ন অব্যবস্থাপনার কারণে। আর শক্তিশালী স্থানীয় সরকারই পারে এসব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে, যার ফলেই সম্ভব কৃষকদের উন্নয়ন। আর এভাবে বাংলাদেশের সকল কৃষকের তথা তৃণমূল জনগোষ্ঠীর যদি অর্থনৈতিক উন্নয়ন হয়, তাহলে উন্নত হবে সমস্ত গ্রাম বাংলা। এর ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে সক্ষম হবে বাংলাদেশের 4554টি ইউনিয়ন পরিষদ। ধন্যবাদ। পক্ষের দ্বিতীয় বক্তাকে বক্তব্যের জন্য আহ্বান করছি বিপক্ষ দল ময়মনসিংহ থেকে আগত ময়মনসিংহ দলের বিপক্ষ বক্তা ইমরান আহমেদকে তার বক্তব্য পেশের জন্য। ইমরান আহমেদ। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থানীয় সরকারের কতটুকু শক্তিশালী হওয়া প্রয়োজন, এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের বিতর্কের অবতারণা। আমার দলের প্রথম বক্তা অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো কি এবং কিভাবে আমরা সেই শর্তগুলোকে পূরণ করতে পারি সে সম্পর্কে আপনাদের অনেকগুলো বিষয় সম্বন্ধে বলে গেছেন। সেই ধারাকে অব্যাহত রেখে আমি এখন অর্থনৈতিক উন্নয়নের আরও কয়েকটি বিষয় ব্যাখ্যা করছি। প্রথমেই আসুন দেখা যাক অর্থনৈতিক উন্নয়নে কৃষির অবদান এবং তাতে স্থানীয় সরকারের কোনো ভূমিকা আছে কি না সে বিষয় নিয়ে কথা বলি। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। এদেশের খাদ্য সরবরাহের প্রধান উৎস কৃষি। শিল্পায়ন ও অন্যান্য ক্ষেত্রেও রয়েছে কৃষির ভূমিকা। জাতীয় অর্থনীতিতে কৃষক যথেষ্ট ভূমিকা পালন করলেও প্রতিনিয়ত তাকে বিভিন্নমুখী সমস্যার মোকাবেলা করতে হয়। সমস্যাগুলো হলো ফলন বাড়ানোর জন্য দক্ষ কৃষক প্রয়োজন, কিন্তু কৃষকের দক্ষতা বৃদ্ধির জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। মূলধনের অভাবে দেশের কৃষকদের মধ্যে প্রকট, ফলে সময় মতো ঠিক কাজটি তারা কৃষি পণ্যের স্বার্থে করতে পারে না এবং কৃষি উপকরণের অভাবেও কৃষকের চাষাবাদ ব্যাহত হয়। আর এই সকল একটি স্থানীয় সরকারের পক্ষে কখনো মেটানো সম্ভব নয়। যদি কেন্দ্রীয় সরকার কৃষকের এ সকল প্রয়োজন তার দিকে দৃষ্টি না দেয়, তাহলে কি একটি স্থানীয় সরকারের পক্ষে কৃষকের এসব প্রয়োজন মেটানো সম্ভব? কখনোই না। এরপরে আসুন দেখা যাক দারিদ্র্য বিমোচনে শক্তিশালী স্থানীয় সরকারের আদৌ কোনো ভূমিকা আছে কিনা সে বিষয় নিয়ে কথা বলি। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 1973 সালে গৃহীত প্রথম পঞ্চবার্ষিকীর পরিকল্পনার মূল উদ্দেশ্যই ছিল দারিদ্র্য দূরীকরণ এবং এই লক্ষ্য অর্জনের জন্য বেকার ও অর্ধবেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, সুষম অর্থনৈতিক বন্টন প্রভৃতি পদক্ষেপ হাতে নেওয়া। পরবর্তীতে সবকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও এই ধারা অব্যাহত থাকে। লক্ষ্য করে দেখুন প্রতিপক্ষ, পঞ্চবার্ষিকীর এই পরিকল্পনার কোথাও দারিদ্র্য বিমোচনের জন্য শক্তিশালী স্থানীয় সরকারের ভূমিকা উল্লেখ করা হয়নি। শ্রদ্ধেয় মডারেটর, চলতি অর্থ বছরে প্রায় 5 লাখ হতদরিদ্রকে ক্ষুদ্র ঋণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর জন্য সরকার এ পর্যন্ত প্রায় 200 কোটি টাকা বরাদ্দ করেছেন। দারিদ্র্য বিমোচনের জন্য এমন বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা স্থানীয় সরকারের পক্ষে কখনোই সম্ভব নয়, বরং তা কেন্দ্রীয় সরকারেরই দায়িত্ব। এরপর আসুন সার্কে। 1994 অনুষ্ঠিত সার্ক পরিকল্পনা মন্ত্রী ও অর্থমন্ত্রীদের এক বৈঠকে 2002 সালের মধ্যে সার্কভুক্ত দেশগুলো থেকে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। দারিদ্র্য বিমোচনের জন্য যেসব বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছিল সেগুলো হলো অর্থনীতিকে সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য শিল্পায়নের সুযোগ সমৃদ্ধ করতে হবে, কৃষিকাজের বাইরেও গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী যাতে আয়ের উৎস খুঁজে পায় সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে, দেশের দক্ষ ও অদক্ষ জনশক্তি ও বেকার জনগোষ্ঠীর জন্য দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের যথাযথ সুযোগ সৃষ্টি করতে হবে যাতে তারা আমলাতান্ত্রিক জটিলতার শিকার না হয়, অনুৎপাদনশীল খাতে ব্যয় বরাদ্দ বন্ধ করতে হবে, উন্নয়নমূলক কাজে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে, উৎপাদিত দ্রব্যের সুষম বন্টন করতে হবে এবং দেশের জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বিজ্ঞ প্রতিপক্ষ সার্কভুক্ত দেশগুলোর মাননীয় মন্ত্রী মহোদয়গণ দারিদ্র্য বিমোচনের অনেক উপায় উল্লেখ করলেও শক্তিশালী স্থানীয় সরকারের বিষয়ে কোনো কিছুকেই অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত বলে উল্লেখ করেননি। প্রতিপক্ষ বন্ধুরা, একটি দেশের অর্থনীতি বড় হুমকি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আর শক্তিশালী স্থানীয় সরকারের মাধ্যমে কখনোই প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয়। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি তবে বন্যা বাংলাদেশের জন্য সবচেয়ে ক্ষতিকর এবং এই বন্যা রোধের জন্য প্রয়োজন নদীসমূহের নাব্যতা বৃদ্ধি, নদীর প্রয়োজনে বাঁধ নির্মাণ, নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ। লক্ষ্য করে দেখুন প্রতিপক্ষ, এর কোনো কিছুই স্থানীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না, বরং দুর্যোগ পরবর্তী মুহূর্তে ত্রাণ এবং পুনর্বাসনের উপযুক্ত ব্যবস্থা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপরই বর্তায়।
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের আরেকটি বড় পূর্বশর্ত হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠী। আর দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য প্রয়োজন যুগোপযোগী শিক্ষানীতি, শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থের যোগান, শিক্ষার সরঞ্জাম, ভৌত অবকাঠামো নির্মাণ এবং সর্বোপরি শিক্ষার জন্য সুষ্ঠু পরিবেশ। আর এর কোনো কিছুই স্থানীয় সরকার নিশ্চিত করতে পারে না। এর জন্য প্রয়োজন সরকারের শিক্ষা বিভাগের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। স্থানীয় সরকারের কতিপয় নেতৃস্থানীয় ব্যক্তিরা পরীক্ষায় নকলের মদত জুগিয়েছেন এমন খবর আমরা অনেক শুনেছি। আবার আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী নকলের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি আমার প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা স্পষ্টভাবে কি বলে গেলেন তা বুঝতে পারছি না। হয়তোবা বলে গেছেন স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে অর্থনৈতিক উন্নয়নের জন্য। প্রতিপক্ষ বন্ধুরা, সংবিধানে আছেই অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে এবং বর্তমানে বাংলাদেশের স্থানীয় সরকার যথেষ্ট শক্তিশালী স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মতে। ধন্যবাদ বিপক্ষের বক্তা ইমরান আহমেদকে। আমরা ফিরে আসছি শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত এই বিষয়ের উপর পক্ষ দলের দিকে আহ্বান করছি পক্ষ দলের দলনেতা দেবজ্যোতি ভক্তকে তার বক্তব্য পেশের জন্য। চীনের হুয়াংহু নদীর তীরে তিকনোয়াং গ্রামের এক অশিক্ষিত কৃষকের নাম দিরিয়ান লি। সে প্রতিটি শস্যকণা উৎপাদনের সময় ভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা, নিজের জীবনযাত্রার মান উন্নয়নের কথা। কারণ দিরিয়ান লির স্থানীয় সরকার তাকে জীবনযাত্রার মান উন্নয়ন করার সুযোগ দেখিয়েছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সে যে একজন প্রয়োজনীয় মানুষ একথা ভাবার পরিবেশ দিয়েছে। চীন সমাজের প্রতিটি স্তরে বিভিন্ন কাজে হাজার হাজার দিরিয়ান লির এই সামাজিক দায়বদ্ধতার কারণে চীন আজ উন্নত জাতিতে পরিণত হয়েছে। সুতরাং এ কথাটা বলার অবকাশ রাখে না যে শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। আধুনিক প্রশাসন মূলত জনকল্যাণমূলক। আধুনিক প্রশাসনের মূল বিষয় হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। এজন্য প্রশাসন ব্যবস্থাকে জনগণের নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ প্রশাসন ব্যবস্থার সুযোগ যত বৃদ্ধি পাবে, মানুষের অর্থনৈতিক উন্নয়ন তত বেশি হবে। যখন স্থানীয় সরকার শক্তিশালী হয় তখন প্রশাসন ব্যবস্থার সুযোগ বৃদ্ধি পায়, আর প্রশাসন ব্যবস্থার সুযোগ বৃদ্ধি হলে অর্থনৈতিক উন্নয়ন বেশি হয়। তাই আমরা বলতে পারি শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। একটি দেশের ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণে দিন দিন শক্তিশালী স্থানীয় সরকারের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা শক্তিশালী স্থানীয় সরকার বলতে বোঝাতে যাচ্ছি স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থা অর্থাৎ কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম এবং আপামর সংস্থার কর্মতৎপরতা থেকে। এই কর্মতৎপরতা সাধারণত কোনো এলাকার জনগণের কল্যাণার্থে সম্পাদিত হয়ে থাকে। প্রফেসর আরাম জ্যাকসন তার দি মেশিনারি অফ লোকাল গভর্নমেন্ট গ্রন্থে বলেন যে স্থানীয় সরকার মূলত সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পরিচালনা করার এক ধরনের পদ্ধতি বিশেষ। লক্ষ্য করুন প্রতিপক্ষ, আপনারা কেন্দ্রীয় সরকারের ভূমিকার কথা বলছেন, কিন্তু একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন বেশ গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন যদি না হয় তবে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন কখনো হবে না। আর এই প্রত্যন্ত অঞ্চল উন্নয়ন স্থানীয় সরকারকে বাদ দিয়ে কেন্দ্রীয় সরকার কখনোই করতে পারে না। স্থানীয় সরকার যখন শক্তিশালী হবে তখন প্রত্যন্ত অঞ্চলের যে সমস্যাগুলো সে সমস্যার সমাধান হবে। এখন কেন্দ্রীয় সরকার যদি স্থানীয় সরকারকে বাদ দিয়ে এসব সমস্যার সমাধান করতে চায় তবে অর্থনৈতিক উন্নয়ন কিন্তু হবে না। কারণ একজন কৃষকের কী সমস্যা তা কিন্তু ঢাকা শহরের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কখনো উপলব্ধি করা যায় না। একজন কৃষকের সমস্যা উপলব্ধি করতে পারেন একজন স্থানীয় সরকার, এবং স্থানীয় সরকার যদি সমস্যা উপলব্ধি করতে পারেন এবং তারা যদি শক্তিশালী হয় সেসব সমস্যার সমাধান করতে পারে এবং দেশ এভাবেই অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। এরপরও কি আপনারা বলবেন যে শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত নয়? আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা স্থানীয় সরকারের বিভিন্ন ধাপ সম্পর্কে আলোচনা করেছেন, কিন্তু তিনি ইউনিয়ন পরিষদের কোনো কথাই বলেননি, কিন্তু আমরা তার কাছ থেকে এই কথাটি আশা করিনি। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের কথা বলেছেন, যে প্রাকৃতিক সম্পদের যখন সুষ্ঠু ব্যবহার হবে তখন দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। কিন্তু লক্ষ্য করে দেখুন, যখন স্থানীয় সরকার শক্তিশালী হবে তখন স্থানীয়ভাবে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে, যার ফলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। সুতরাং আপনারা আমাদের পক্ষেই চলে এসেছেন। বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে গ্রাম। গ্রামীণ জীবনযাত্রা যদি মান উন্নয়ন না হয় তবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। কিন্তু এটা দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশের যে অধিকাংশ উন্নয়ন হয় তা মূলত নগরকেন্দ্রিক। এই নগরকেন্দ্রিক উন্নয়নকে আপাত দৃষ্টিতে অনেকে মনে করে থাকেন দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে কিংবা দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, কিন্তু এই নগরকেন্দ্রিক অর্থনৈতিক উন্নয়নকে অর্থনীতিবিদরা দেশের অর্থনৈতিক উন্নয়ন বলে চিন্তা করেন না। কারণ অর্থনীতিবিদদের মতে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে তখনই যখন সে দেশের প্রতিটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, প্রতিটি মানুষ সেই অর্থনৈতিক উন্নয়নের সুফল ভোগ করবে এবং সমাজে যে লিঙ্গ বৈষম্য রয়েছে সেই লিঙ্গ বৈষম্যটা কমে আসবে। সুতরাং গ্রামীণ জীবনযাত্রা যদি মান উন্নয়ন না হয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। আর গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নের জন্য দরকার গ্রামীণ যে অবকাঠামো রয়েছে সেই অবকাঠামো গঠন তথা স্থানীয়ভাবে ক্ষমতা বিন্যাসের মাধ্যমে রাস্তাঘাট, স্কুল, কলেজ ইত্যাদি স্থাপন করা এবং তার তত্ত্বাবধান করা। না হলে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন কখন হবে না। বর্তমান বিশ্বে শিক্ষার অগ্রগতিকে অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা হয়। এজন্য আমাদের দেশে কেন্দ্রীয় সরকার সর্বজনীন প্রাথমিক শিক্ষা কর্মসূচি হাতে নিয়েছেন। এই কর্মসূচির প্রত্যক্ষ ভূমিকা পালন করতে পারে, এই কর্মসূচি বাস্তবায়নে প্রত্যক্ষ ভূমিকা পালন করতে পারে শক্তিশালী স্থানীয় সরকার। আপনারা কেন্দ্রীয় সরকারের কথা বলেছেন, কিন্তু আপনারা কি জানেন কেন্দ্রীয় সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রবর্তনের সময় জেলা পরিষদকে
পরিকল্পনার একক হিসেবে উপজেলা পরিষদকে স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের প্রধান সংস্থা হিসেবে এবং ইউনিয়ন পরিষদকে স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের কার্যকর এবং তত্ত্বাবধায়ক সংস্থা হিসেবে বিবেচনা করে। কেন্দ্রীয় সরকারের বিবেচনা থেকে আমরা একথা সুস্পষ্টভাবে বলতে পারি যে শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। ধন্যবাদ পক্ষের দলনেতা দেবজ্যোতি ভক্তকে তার বক্তব্যের জন্য। আমরা ফিরে আসছি বিপক্ষ দলনেতার দিকে। আহ্বান করছি শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত এই বিষয়ের উপর বিপক্ষ দলের দলনেতা রাফসান রেজা রিয়াদকে তার দলনেতার বক্তব্য পেশের জন্য। রাফসান রেজা রিয়াদ। বিজ্ঞ প্রতিপক্ষ, অর্থনীতিবিদদের বিশ্লেষণে অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে কোথাও স্থানীয় সরকার ব্যবস্থার কথা উল্লেখ করা হয়নি। একটি দেশে অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তসমূহ কি এবং অর্থনৈতিক উন্নয়নের সমস্যাসমূহ কি সে সম্পর্কে আমার দলের প্রথম বক্তা আপনাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং আমার প্রথম দুজন বক্তা অর্থনৈতিক উন্নয়নের সমস্যা এবং তার সমাধান এবং এসবের সাথে স্থানীয় সরকার ব্যবস্থার আদৌ কোনো যোগসূত্র আছে কিনা সে সম্পর্কে বেশ খানিকটা ব্যাখ্যাও করে গেছেন। তাদের এই ধারাবাহিকতায় আমি এখন অর্থনৈতিক উন্নয়নের আরও কয়েকটি পূর্বশর্ত এবং সেগুলো পূরণের উপায় নিয়ে কথা বলবো। শ্রদ্ধেয় মডারেটর, দেশে অর্থনৈতিক উন্নয়ন এবং তার স্থিতিশীলতা নির্ভর করে শিল্পের উন্নয়নের উপর। একটি দেশের শিল্পায়নের জন্য সরকারকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হয়। প্রয়োজনীয় ঋণ প্রদান, বাজার সৃষ্টি, পণ্য সংরক্ষণের ব্যবস্থা এবং রপ্তানি বৃদ্ধির সুযোগ সুবিধা সৃষ্টি শিল্পোন্নয়ন তথা অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। একটি স্থানীয় সরকারের পক্ষে শিল্পোন্নয়নের এই শর্তগুলো পূরণ করা কখনোই সম্ভব নয়। এবার আসুন আমাদের অর্থনৈতিক উন্নয়নের আরেকটি বড় অন্তরায় আমাদের বেকার সমস্যার দিকে তাকাই। বাংলাদেশে প্রায় 33% কর্মক্ষম মানুষই বেকার। এই বেকারদের কর্মসংস্থানের জন্য এখন আমরা বৈদেশিক কর্মসংস্থাগুলোর উপর অনেকটাই নির্ভরশীল। আর এই বৈদেশিক কর্মসংস্থাগুলোতে অধিক সংখ্যক শ্রমিক নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সরকার নয় বরং কেন্দ্রীয় সরকারের ভূমিকাই মুখ্য। বর্তমানে বেকার সমস্যা আরেকটি ভালো সমাধান হচ্ছে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। আর এক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ঋণ প্রদানের ব্যবস্থা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারকেই গ্রহণ করতে হবে। মনে রাখবেন প্রতিপক্ষ, স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের সহায়ক অংশ মাত্র, তারা বিচ্ছিন্ন কোনো সরকার নয়। বিজ্ঞ প্রতিপক্ষ, দেশের অর্থনৈতিক উন্নয়নের আরেকটি বড় শর্ত হলো বৈদেশিক বাণিজ্যে বিভিন্ন সুযোগ সুবিধার সৃষ্টি। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাণিজ্যের সুযোগ সুবিধা সৃষ্টি বা বাজার দখলের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারকেই গ্রহণ করতে হবে। এক্ষেত্রে স্থানীয় সরকারের কোনো ভূমিকাই নেই। শ্রদ্ধেয় মডারেটর, অনুন্নত দেশসমূহে মূলধনের স্বল্পতা অর্থনৈতিক উন্নয়নের পথে একটি বড় বাধা। সরকার নিজে মূলধন সৃষ্টির জন্য রাজস্ব নীতি এবং আর্থিক নীতি গ্রহণ করে থাকে। এছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের ভূমিকাই মুখ্য। এক্ষেত্রে স্থানীয় সরকারের কোনো ভূমিকাই নেই, সে স্থানীয় সরকার শক্তিশালী হোক আর দুর্বলই হোক। বিশ্বের অনুন্নত দেশসমূহে জনসংখ্যা অবাঞ্ছিত বৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের আরেকটি বড় অন্তরায়। জনসংখ্যা এই ক্রমাগত বৃদ্ধি রোধ না করে অর্থনৈতিক উন্নয়নের পথে যাত্রা শুরু করা দুঃসাধ্য। এ কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণ অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। আর জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ এবং এই পরিকল্পনাসমূহ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা কোনো স্থানীয় সরকারের নয় বরং কেন্দ্রীয় সরকারেরই দায়িত্ব। দেশে অর্থনৈতিক উন্নয়নের আরেকটি পূর্বশর্ত হলো শিক্ষিত এবং দক্ষ জনগোষ্ঠী। দেশের বিশাল জনগোষ্ঠীকে শিক্ষিত করে তোলার এবং তাদেরকে উপযুক্ত কর্মসংস্থানে নিয়োগ করার মাধ্যমে তৈরি হতে পারে একটি দক্ষ জনশক্তি। এক পরিসংখ্যানে দেখা গেছে জাপানে আবাসযোগ্য ভূমির পরিমাণ শতকরা মাত্র 13 ভাগ, অথচ দক্ষ জনশক্তি সঠিক ব্যবহারের কারণে তাদের মাথাপিছু আয় প্রায় $25,000 কাছাকাছি। বিজ্ঞ প্রতিপক্ষ, দেশে বিশাল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরে এই গুরুদায়িত্ব স্থানীয় সরকারের হাতে ছেড়ে দিয়ে বসে থাকা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। এজন্য কেন্দ্রীয় সরকারকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা শক্তিশালী স্থানীয় সরকারকে অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত বলে গেছেন, কিন্তু আমরা বলছি শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত কখনোই নয়, তবে তা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হতে পারে। এক্ষেত্রে পূর্বশর্ত এবং সহায়ক শব্দ দুটো একটু ব্যাখ্যা করা প্রয়োজন বলে আমি মনে করি। কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে পূর্বশর্ত হচ্ছে এমন একটি উপাদান যেটি ব্যতীত ওই কার্য সম্পাদন করাই সম্ভব নয়, আর সহায়ক হচ্ছে যে উপাদানটি থাকলে কার্য সম্পাদনের সুবিধা হয়, না থাকলেও তেমন কোনো অসুবিধা নেই। ধন্যবাদ বিপক্ষের দলনেতাকে। আমরা উভয় দলের তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম। বক্তব্য বেশ জোরালো বক্তৃতা মালা তারা উপহার দিচ্ছেন দুটি দলই। বিতর্কের বিষয় সেটি হচ্ছে শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। আমরা এবার যুক্তি খণ্ডন পর্বে যাব। যুক্তি খণ্ডন পর্বে আমি সর্বপ্রথমেই করব পক্ষ দলের দলনেতা দেবজ্যোতি ভক্তকে 2 মিনিট তার যুক্তি খণ্ডন করার জন্য। আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা দলনেতা বলেছেন যে কেন্দ্র সরকারি অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। আমরা অস্বীকার করছি না, অর্থনৈতিক উন্নয়নের জন্য কেন্দ্র সরকার লাগবে। আপনি আরেকবার বিষয়টা ভাবুন, আমাদের আজকে বিতর্কের বিষয়টা ভাবুন। আমাদের বিতর্কের বিষয় শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। এখানে কিন্তু বলেনি একমাত্র শক্তিশালী স্থানীয় সরকারি অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত, মানে আমরা বলতে চাচ্ছি স্থানীয় সরকারের সাথে অন্য কিছু অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হতে পারে। এবং আমরা কিন্তু কখনোই এটা বলিনি যে কেন্দ্র সরকারকে বাদ দিয়ে আমরা অর্থনৈতিক উন্নয়ন করব। আমরা বলতে যাচ্ছি যে কেন্দ্র সরকার এবং স্থানীয় সরকারের পারস্পরিক যে মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়ার ফলে একটি দেশ অর্থনৈতিক উন্নত হবে। বিশেষ করে আমাদের তৃতীয় বিশ্বের দেশ এইভাবেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাবে। আমার প্রথম এবং দ্বিতীয় বক্তা আপনাদের কাছে দুটো প্রশ্ন করেছেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর আপনার নীরব, আর আমরা যে নীরবতা মানে সম্মতির লক্ষণ। তো আপনারা কি আমাদের সাথে সম্মতি প্রকাশ করেছেন?
আপনারা বলেছেন যে জনসংখ্যা যখন নিয়ন্ত্রণ হবে তখন দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণে কেন্দ্র সরকার পদক্ষেপ নিতে পারে, কিন্তু কেন্দ্র সরকার এই পদক্ষেপ বাস্তবায়নে স্থানীয় সরকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় সরকার যখন শক্তিশালী হয় তাহলে জনসচেতনতা স্থানীয় সরকার সৃষ্টি করতে পারে এবং স্থানীয় সরকারের এই জনসচেতনতা জনসংখ্যা নিয়ন্ত্রণে একটি কার্যকর ভূমিকা পালন করে থাকে। আপনারা বলছেন যে দারিদ্র বিমোচনের কথা, এবং আপনার দলের দ্বিতীয় বক্তা 200 কোটি অনুদান দিয়েছে দারিদ্র বিমোচন করার জন্য সরকার, কিন্তু সরকারের অনুদান কখন সফল হবে? সরকারের প্রকল্প বাস্তবায়ন হবে তখনই যখন স্থানীয় সরকার শক্তিশালী হবে। সরকার ধরুন 200 কোটি টাকা অনুদান দিল, কিন্তু স্থানীয় পর্যায়ে থেকে সেই অনুদানের টাকাগুলো সঠিকভাবে যদি ব্যবহার না করা হয়, অর্থাৎ যাদের জন্য এই অনুদানটা দেওয়া হয়েছে তাদের হাতে যদি না পৌঁছয়, তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়ন কখনো হবে না। সুতরাং কেন্দ্র সরকার এই অর্থনৈতিক উন্নয়নটা সফল করতে পারে শক্তিশালী স্থানীয় সরকার। আপনারা বলেছেন যে কৃষি উপকরণের সমস্যার কথা বলেছেন, দারিদ্র বিমোচনের কথা বলেছেন, কিন্তু এই দারিদ্র বিমোচন কিংবা কৃষি উপকরণের সমস্যা আমরা মেনে নিচ্ছি, কিন্তু এতে কেন্দ্র সরকারের ভূমিকাকে একমাত্র স্থানীয় সরকারই পারে কেন্দ্র সরকারের স্বপ্নকে বাস্তবায়ন করতে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে যুক্তি খণ্ডনের জন্য। সর্বশেষে আমি আহ্বান করছি আজকের প্রতিযোগিতার বিপক্ষ দলের জননেতা রাফসান রেজা রিয়াদকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য পেশের জন্য। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরাও কিন্তু বলছি না যে স্থানীয় সরকারি অর্থনৈতিক উন্নয়নের একমাত্র পূর্বশর্ত। আপনারা মনে হয় পূর্বশর্ত এবং সহায়ক শব্দ দুটো সম্পর্কে ধারণাটা ভুলে গেছেন। আমরা আগেও বলেছি, এখনো বলছি, শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হতে পারে, কিন্তু কখনোই তা অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত নয়। আবার আপনাদের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম স্থানীয় সরকারের শক্তি কতটুকু হলে আপনারা তাকে শক্তিশালী বলবেন। দুঃখজনক হলো সত্যি আমাদের এই প্রশ্নে সুনির্দিষ্ট কোনো উত্তর দিয়ে যেতে আপনারা ব্যর্থ হয়েছেন। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আমেরিকার মতো বড় বড় দেশে অর্থনৈতিক উন্নয়নের পেছনে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার কথা বলে গেছেন, কিন্তু আমরা বলছি তাদের অর্থনৈতিক উন্নয়নের পেছনে রয়েছে সামরিক শক্তি, উন্নত অবকাঠামো, উপযুক্ত ব্যবস্থাপনা, সরকারি উদ্যোগ সহ নানাবিধ কারণ। তাদের অর্থনীতি উন্নত বলেই স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা ভারতের কথাও বলেছেন। ভারতের মাথাপিছু আয় কিন্তু মাত্র $550, আর $900 নিম্ন মাথাপিছু আয় বিশিষ্ট দেশকে স্বল্পোন্নত দেশ বলা হয়। কাজে শক্তিশালী স্থানীয় সরকার কি পেরেছে তাদেরকে অর্থনৈতিকভাবে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে? বা পারেনি। বিজ্ঞ প্রতিপক্ষ, স্থানীয় সরকার কোনো পরশপাথর নয় যা জাদুস্পর্শে মুহূর্তে সাধিত হবে অর্থনৈতিক উন্নয়ন। দেশের লক্ষ লক্ষ মানুষের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ না করে তাদেরকে নিরন্ন খোলা আকাশের নিচে রেখে স্থানীয় সরকারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন নিতান্ত কল্পনাপ্রসূত নয় কি? অর্থনৈতিক উন্নয়ন একটি বিশাল ক্যানভাস, যেখানে শক্তিশালী স্থানীয় সরকার সিন্ধুর মধ্যে বিন্দু মাত্র। শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের একটি পরোক্ষ উপাদান মাত্র। এটা কখনোই অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত নয়। ধন্যবাদ। আমরা অত্যন্ত যুক্তিগ্রাহ্য এবং তথ্য সমৃদ্ধ একটি বিতর্ক অনুষ্ঠান উপভোগ করলাম। আমরা খুবই আনন্দিত যে আমরা ঢাকার দল যে হারে তাদের তথ্য দিয়েছে, ঠিক একইভাবে আমরা দেখেছি যে ময়মনসিংহের দল একইভাবে সমতালে তারা তাদের যুক্তি উপস্থাপন করার চেষ্টা করেছে। আমরা এই বিতর্কের আলোচনার মধ্যে দিয়ে যেটি দেখতে পেয়েছি, শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তে আলোচনা করতে গিয়ে দুটি দল যে তর্কে জড়িয়ে পড়েছিল সেটি হচ্ছে শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে নাকি অর্থনৈতিক উন্নয়ন শক্তিশালী স্থানীয় সরকার ঘটাবে। এই তর্কে তারা জড়িয়ে গিয়ে কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকারের মধ্যে কাকে প্রাধান্য দেওয়া হবে, কে দেশের জাতীয় উন্নয়ন ঘটাতে পারবে, কে আন্তর্জাতিক উন্নয়ন ঘটাতে পারবে, সেভাবে তারা তাদের যুক্তি পাল্টা যুক্তি এখানে আমাদের দর্শক শ্রোতা এবং বিতার্কিক বন্ধুদের জন্য উপস্থাপন করেছে। পক্ষদল তাদের বক্তব্য দিতে এসে মানবাধিকার, সামাজিক নিরাপত্তা, স্থানীয় সরকারকে কার্যকরকরণে বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদানের কথা, গণতান্ত্রিক প্রতিষ্ঠা লাভের কথা, জন্ম নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ইত্যাদি কথা তারা বলেছে। তারা বলেছে দুর্বল স্থানীয় সরকারকে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় বিপর্যয়ের পাশে তারা দাঁড়াতে পারেন, অর্থাৎ দুর্বল স্থানীয় সরকার থাকার কারণের জন্য কোথাও যদি দুর্যোগ হয়, কোথাও যদি অনাহারে কোনো কিছু ঘটে, তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার অতি সহজে যেতে পারে না তাদের এই দুর্বলতার কারণের জন্য। বলেছে জাপানের সমগ্র দেশব্যাপী সমহারে উন্নয়ন হচ্ছে, সেখানে কোথাও একটু বেশি কোথাও কিন্তু একটু কম সেখানে হচ্ছে না, সমহারে জাপানে উন্নয়ন হচ্ছে। দ্বিতীয় বক্তা বলেছে প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন কিন্তু আবার কেন্দ্রীয় সরকারকে বাদ দিয়ে করা সম্ভব না। তারা বলেছে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়ন ঘটিয়ে শুধুমাত্র শহরের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটিয়ে কিন্তু আমাদের দেশের সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব নয়। তারা বলেছে সরকারকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গ্রামীণ জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাতে যেভাবে শহরের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। অন্যদিকে বিপক্ষের বক্তারা ময়মনসিংহ থেকে আগত ময়মনসিংহ জেলা স্কুল দলের বক্তারা তারা বলেছে পল্লী উন্নয়ন ঘটাতে হবে, জাতীয় আয় বৃদ্ধি করতে হবে, দক্ষ কৃষকের অভাব রয়েছে, প্রশিক্ষিত কৃষক তৈরি করতে হবে, মূলধনের যোগান দিতে হবে, কৃষকের যে উপকরণের সীমাবদ্ধতা রয়েছে সেটি আমরা
আমাদেরকে তাদেরকে সরবরাহ করতে হবে। তারা প্রাকৃতিক দুর্যোগ, ভৌত অবকাঠামো নির্মাণ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলেছে যে কেন্দ্রীয় সরকারকে আন্তর্জাতিক বাজার সৃষ্টি করতে হবে এবং সেই বাজারের জন্য স্থানীয় সরকারের কিন্তু খুব একটা ভূমিকা নেই, যেটি কেন্দ্রীয় সরকার করে থাকে। জাপানের আবাদযোগ্য ভূমির পরিমাণ কম হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু আজকে দক্ষ জনশক্তি এবং মেধাশক্তির কারণের জন্য তাদের মাথায় পিছু আয় বৃদ্ধি পাচ্ছে বলেছে। সব আমরা বক্তব্য শুনেছি, আমাদের বেশ ভালো লেগেছে। আমি আশা করি আজকের এই বিতর্ক সবাই যারা দেখেছেন টেলিভিশনের পর্দায় তাদেরও কিছুটা হলো ভালো লাগবে। আমাদের খুদে বক্তারা তারা কি সুন্দর বক্তব্য দিয়েছেন। শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত, যেটি আমরা বলেছি এবং যে বিষয়ে আজকের এই বিচারক মণ্ডলী তাদের বিচার কার্য চালিয়ে যাচ্ছেন অত্যন্ত সুনিপুণভাবে। ঢাকা বাংলাদেশের বোদ্ধা ব্যক্তিত্বরা এখানে বিচারক হিসেবে এসেছেন। আমি এই বোদ্ধা ব্যক্তিত্বের মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক, যিনি বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপনা করছেন এবং শামসুন্নাহার হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, আমি আহ্বান করছি ডক্টর UAB রাজিয়া আক্তার বানুকে আজকের এই প্রতিযোগিতার বক্তাদের বক্তব্যের আলোকে কিছু বলার জন্য। আমি দুই দলের বক্তৃতা এত সুন্দরভাবে উপভোগ করেছি যে আমার পক্ষে সেই সময়ে জাজ করা খুব মুশকিল হয়ে পড়েছিল যে কাদের আমি একটু বেশি দেব, কাদের কম দিব। তো যাই হোক, শেষমেশ দেখলাম যে তারা দুই দলে একটা সমঝোতার মধ্যে এসছে। সেটা হলো, বিতর্ক অনেক হয়েছে, তারপরে একটা সমঝোতার মধ্যে এসছে। সেটা হলো যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্ট এই দুটির যে সমন্বয়, এই সমন্বয়ই একটা দেশ অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে, বিচ্ছিন্নভাবে কোনো দেশ পারে না। যেমন একটা পরিবারের কথা আমরা বলি, কনসেনসাস, সব ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি কনসেনসাস আমরা নেই তাহলে হয়তো বাবা মাই ডিসিশনটা নেবেন, কিন্তু কনসেনসাস যদি না নেওয়া হয় তাহলে হয়তো একটা অসন্তোষ থেকে যায়। সুতরাং আমরা দেখেছি যে একটা কতগুলো টায়ার আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কতগুলো টায়ার আছে, সেগুলো বিস্তৃত বিবরণ দেওয়ার প্রয়োজন নাই। এবং প্রদেশ তো আমাদের নাই, স্থানীয় সরকারের কতগুলো টায়ার আছে, সেই টায়ারগুলো যদি একে একে ধাপে ধাপে যদি তাদের দায়িত্ব পালন করে যান এবং একদম লোকাল পিপলের একটা কনসেনসাস নিয়ে সেটা যদি ঊর্ধ্বতন অবস্থায় যায় তাহলে কিন্তু একটা এমন একটা ডিসিপ্লিন, যেমন আমি জাপানে দেখেছি, সেখানে শুধু যে এই দুটোর সমন্বয় সাধন তা না, কিন্তু আমি আরেকটা জিনিস এখানে যোগ করতে চাই, সেটা হলো ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট। যেমন জাপানে কিন্তু সরকারের মুখাপাখি কেউ না, শুধু জাপান কেন, ডেভেলপ কান্ট্রিতে সব জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্টের মুখোমুখি কেউ না। চাকরি পাশ করে কেউ চাকরির জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যায় না। সেখানে কি আছে? টয়োটা কোম্পানি আছে, সেখানে কি আছে? জেনারেল মোটরস আছে। তো সেরকম যে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, যেমন ইটালির দিকে যদি আমরা তাকাই দেখি, সরকার আজ আছে কাল নাই, কালকে প্রধানমন্ত্রী কে হবে আমরা জানি না, কিন্তু বিকজ অফ দি ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ফ্রম দি পেরিফেরি টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা টাইট একটা ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট আছে, সেই জন্য সেখানে অর্থনৈতিক কোনো হেরফের হয় না, ব্যবসা বাণিজ্যের কোনো পরিবর্তন হয় না। তো যাই হোক, আমি একটা জিনিস মিস করেছি দুই দল থেকেই, সেটা হলো যে আমাদের বাংলাদেশের সরকার উইমেনদের এম্পাওয়ারমেন্টের জন্য চেষ্টা করছে। উইমেন্স পার্টিসিপেশন যে হয় স্থানীয় সরকার শক্তিশালী হলে, সেটা আমার মনে হয় একটা বড় একটা কাজ হয় যদি স্থানীয় সরকার শক্তিশালী হয়। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা যেটি চাই সেটি হচ্ছে যুক্তির আলিঙ্গনে নব নব তারা ফুটাতে, এবং সেটি এই ছোট্ট ক্ষুদে তার্কিকদের মাধ্যমেই সম্ভব হবে। আমরা সেই আশাবাদ ব্যক্তের মধ্যে দিয়ে আমাদের জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার আজকের যে বিষয় ছিল শক্তিশালী স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত, এ বিষয়ের বিজয়ী দলের নাম ঘোষণা করছি। প্রতিযোগিতায় অত্যন্ত কম নম্বরের ব্যবধানে, 1.30 নম্বরের ব্যবধানে আজকের প্রতিযোগিতায় বিজয়ী দল নির্বাচিত হয়েছে ময়মনসিংহ জেলা স্কুল ময়মনসিংহ। অভিনন্দন জানাই তাদের। এবং সেই সাথে প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে, এবারে আমরা একটু ভিন্নধর্মী বিষয় দেখতে পাবো, শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে ময়মনসিংহ জেলা স্কুল দলের দ্বিতীয় বক্তা ইমরান আহমেদ। আমরা অভিনন্দন জানাই ইমরান আহমেদ বিজয়ী দলকে, এবং সেই সাথে অভিনন্দন জানাই ধানমন্ডি সরকারি উচ্চ বিদ্যালয়ের আজকের বক্তাদেরকে। তারা অত্যন্ত সুন্দর যুক্তিগ্রাহ্য বক্তব্য দিয়েছে। শুধুমাত্র হয়তো বা ফলাফল ঘোষণার জন্য আজকে সম্মানিত প্রধান বিচারক যেটি আমাদের বলেছেন যে আমার কাছে আমি বুঝতে পারছিলাম না কোন দল জয়ী হচ্ছে, কোন দল জয়ী হতে পারছে না, সেটি কিন্তু সকলের কাছেই সংকটে পড়বে, টেলিভিশনের পর্দায় হয়তো সেই সংকটে পড়বে। আমি অভিনন্দন জানাই ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের এই ক্ষুদে তার্কিকদেরকে,
এবং আপনারা যারা এতক্ষণ আমাদের এই টেলিভিশনের পর্দায় বসে অনুষ্ঠান উপভোগ করলেন, আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ।